আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চতর গণিত প্রথম পত্রে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়কে বলা হয় আসলে হচ্ছে মাদার অফ ক্যালকুলাস। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। তো আমরা আজকের ক্লাসে ফাংশন এবং ফাংশনের লেখচিত্রের ধারাবাহিক আলোচনা করবো। আমরা থিওরিগুলো বুঝবো, এরপরে আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আসলে হচ্ছে সলভ করবো। তো প্রথমেই ফাংশন বোঝার আগে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্বয় বা রিলেশন। হ্যাঁ, তো অন্বয় বা রিলেশন বলতে কি বোঝায়? এইটা হচ্ছে আমরা বলতে পারি যে দুইটা সেটের মধ্যে রিলেশন। তো সেটের মধ্যে রিলেশনটা কিভাবে হয় আমরা প্রথমেই একটু কথা বলি। আমরা হচ্ছে কারেন্সি বা হচ্ছে মুদ্রা সম্বন্ধে তো সবাই হচ্ছে জানি। তো আমরা একটু কারেন্সি নিয়ে যদি কথা বলি, যে বাংলাদেশে আমরা কি কারেন্সিটা ব্যবহার করে থাকি। তো বাংলাদেশে হচ্ছে আমরা কারেন্সি হিসেবে কি ব্যবহার করি? টাকাকে আসলে হচ্ছে চিনি, তাই না? টাকাকে আমরা হচ্ছে কারেন্সি হিসেবে ব্যবহার করে থাকি। তো ভারতে কি টাকা ইউজ করা হয়? না, ভারতে আসলে হচ্ছে কোনটা ইউজ করা হয়? ভারতে আসলে হচ্ছে তারা রুপি ইউজ করে। হ্যাঁ, পাকিস্তানেও আসলে হচ্ছে রুপি ইউজ করে। তো আরেকটা যেমন হচ্ছে আমি যদি আমেরিকার কথা বলি, আমেরিকা, হ্যাঁ সরি, আমেরিকা কি ইউজ করে? আমেরিকা ইউজ করে হচ্ছে ডলার, তাই না? এই যে ডলারের দাম দিনকে দিন আসলে হচ্ছে বেড়েই যাচ্ছে। তো এখন এখানে আমরা কি দেখতেছি? আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমি যদি বলি যে এগুলো হচ্ছে দেশ বা ন্যাশন, এই দেশের সাথে হচ্ছে মুদ্রার একটা কি আছে? রিলেশন আছে, তাই না? দেশের সাথে মুদ্রা, যেমন আমরা তো আসলে বাংলাদেশে হচ্ছে রুপি ইউজ করতেছি না, বাংলাদেশে আমি টাকা ইউজ করতেছি, বা আমেরিকা তো আসলে টাকা ইউজ করতেছে না, তারা কি ডলার ইউজ করতেছে। এই যে দেশের সাথে এখানে একটা মুদ্রার কি হয়েছে? একটা রিলেশন বা অন্বয় তৈরি হয়েছে। এখন এই যে এই জিনিসটাকে আমি যদি একটু সেটের মতো চিন্তা করি, যে আমার এই হচ্ছে একটা সেট, হ্যাঁ, এই সেটে থাকবে কি? এক পাশে থাকবে আসলে হচ্ছে দেশ, আরেক পাশে থাকবে আসলে হচ্ছে আমার সেই মুদ্রা। তাহলে এটাকে আমি হচ্ছে এ সেট বললাম, আর এখানে আমি বি সেট বললাম। তাহলে কারেন্সিটা কিভাবে বা রিলেশনটা হচ্ছে কিভাবে তৈরি হয়েছে? যে বাংলাদেশের সাথে টাকা, ভারতের সাথে রুপি এবং আমেরিকার সাথে আসলে হচ্ছে ডলার। এই হচ্ছে দেশ আর মুদ্রার মধ্যে আমরা এখানে আসলে হচ্ছে একটা অন্বয় বা সম্পর্ক আসলে স্থাপন করছি। তো এখন ম্যাথমেটিক্যালি এটাকে আসলে হচ্ছে কিভাবে বলে? সো ম্যাথমেটিক্যালি আসলে কি, যে দুইটা সেট, এই যে যেমন একটু আগে আমরা দেখলাম যে এটা একটা সেট আমি ধরছি, যেটা দেশগুলোকে আমি একটা সেটের আন্ডারে রেখেছি, আর হচ্ছে মুদ্রাগুলোকে আমরা আরেকটা সেটের আন্ডারে রেখেছি। সো এখানে কি দুইটা সেট এ আর বি যদি হয়, তখন এ থেকে বি এর যে কোনো এর পরের লাইনটা ইম্পর্টেন্ট, যে কার্তেশীয় গুণজ সেটের উপসেটকে। এখন আসি হচ্ছে আমরা এই কার্তেশীয় গুণজ সেট, যে কোনো কার্তেশীয় গুণজ সেটের উপসেট, এই জিনিসটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো, যে কার্তেশীয় গুণজ সেটের উপসেটকে এ থেকে বি এর দিকে কি বলে? অন্বয় বলা হয়। এখন আমরা জানি যে কার্তেশীয় গুণজ সেটটা অ্যাকচুয়ালি কি। কার্তেশীয় গুণজ সেটটা আসলে হচ্ছে, যদি এরকম একটা সেট হয় এ আর বি, যদি আরেকটা সেট হয়, তাহলে এর কার্তেশীয় গুণজ সেটটাকে আমরা আসলে হচ্ছে এ ক্রস বি দ্বারা প্রকাশ করি। এখন এ ক্রস বিতে আসলে হচ্ছে অনেকগুলো কার্তেশীয় যেহেতু গুণজ সেট, এখানে সেটগুলো আসবে, আর তারই আসলে হচ্ছে উপসেট। তো এইটাই আসলে হচ্ছে রিলেশন। এই রিলেশন বা অন্বয়কে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে উপসেটটাকে আমরা কিভাবে লিখি? এই যে আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিলেশন, যে আর হবে এ ক্রস বি বা কার্তেশীয় গুণজ সেটের একটা উপসেট। ওকে, তো এখন আমরা আসলে এটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো আমরা হচ্ছে দুইটা সেট নিলাম, এখানে এ একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 1 3 5 এবং বি আরেকটা সেট যার উপাদানগুলো হচ্ছে 2 4 6। এখন কি করব? এখন হচ্ছে আমাদের রিলেশন তৈরি করার আগে, সেটের মধ্যে রিলেশন তৈরি করার আগে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে কার্তেশীয় গুণজটা আসলে হচ্ছে বের করতে হবে, মানে এ ক্রস বিটা আসলে আমাদের বের করতে হবে। সো আমরা হচ্ছে একটু এ ক্রস বিটা নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা নিলাম এখানে এ ক্রস বি এইটা। এখন এই গুণটা আসলে হচ্ছে কিভাবে করে? গুণটা আসলে হচ্ছে এইখানে যে কার্তেশীয় গুণজ সেটের গুণটা আসলে হচ্ছে ক্রমজোড় আকারে হয়। যেমন এটা আসলে হচ্ছে আমরা কিভাবে লিখব, যে আমরা এই সেটের একটা উপাদান নিলাম হচ্ছে 1, এর সাথে বি সেটের আরেকটা উপাদানের হচ্ছে যাবে, ঠিক এ সেটের একটা উপাদান
ঠিক বি সেটের আরেকটাই 1-এর সাথে 4-এর একটা হচ্ছে ক্রোমোজোর তৈরি হবে এবং 1-এর সাথে এগেইন 6-এর একটা ক্রোমোজোর তৈরি হবে। সো এই ক্রোমোজোরগুলোকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখি। তো একটা ক্রোমোজোর নিলাম হচ্ছে 1, এর পরেরটা হবে 2, মানে এ সেটের উপাদানগুলোকে প্রথমে, বি সেটের উপাদানগুলোকে আমরা হচ্ছে পরবর্তীতে লিখতেছি। এরপরে হবে হচ্ছে 1,4, এরপরে একটা হবে 1,6, এই তো এভাবে গেল। এরপরে হচ্ছে আমরা 3 সাথে হচ্ছে আমি বাকিগুলোকে হচ্ছে এরকম ক্রোমোজোর আকারে লিখবো, এরপরে 5-এর জন্য আসলে হচ্ছে লিখবো। সো ওভারঅল লিখলে জিনিসটা এইরকম আকারে থাকে আর কি। তো এখন এইটা আসলে হচ্ছে কি, এইটা হচ্ছে এ ক্রস বি। এখানে এ ক্রস বি যতগুলো আমাদের ক্রোমোজোর তৈরি হয়েছে সেগুলোকে আমরা সেট আকারে রাখছি। তাহলে আর জিনিসটা কি, এর থেকে একটা উপসেট আমার নিতে হবে। আমরা এখান থেকে আসলে হচ্ছে একটা উপসেট নিলাম, এই উপসেটগুলোকে তো আসলে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একটা উপসেট এইভাবেই নিলাম যে ধরে নিলাম যে প্রথমটা আসলে হচ্ছে 1,2, আমি র্যান্ডমলি চুজ করতেছি। হ্যাঁ, এখানে কন্ডিশন থাকে, আমরা সেই জিনিসগুলো নিয়েও কথা বলবো। সো আমি একটা র্যান্ডমলি ধরতেছি যে 1,2, এরপরে নিলাম আমি আসলে হচ্ছে 3,4, হ্যাঁ 3,4 একটা, আরেকটা নিলাম হচ্ছে 3,6, এই তো এই হচ্ছে উপসেট গুলো আমরা হচ্ছে দিছি এবং এটা নিয়ে হচ্ছে আমরা একটা রিলেশন তৈরি করছি। হ্যাঁ, কন্ডিশন এখানে আমি হচ্ছে র্যান্ডমলি একটা ধরে দিছি যে এটা, এবং এটাই হচ্ছে আমার একটা রিলেশন বা অন্বয়। এখন এই অন্বয় থেকে আমরা যে জিনিসগুলো বের করতে পারি, এই অন্বয় থেকে আমরা বের করতে পারি হচ্ছে এই অন্বয়ের ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করতে পারি। সো ডোমেইনটা কি হবে, ডোমেইনটা কি হবে, এখানে ডোমেইনটা হচ্ছে যে এই ক্রোমোজোরগুলার যতগুলো হচ্ছে আমাদের রিলেশনের আন্ডারে আছে, হ্যাঁ যারা আসলে অন্বয় তৈরি করছে, এই ক্রোমোজোরগুলার প্রথম উপাদানটাই হবে তার ডোমেইন। সো প্রথম উপাদান কি আছে এখানে 1, 3, এর পরেরটাও 3। সো আমার 3 আসলে হচ্ছে আমরা একবারই নেব। সো 1,3 এই হচ্ছে আমার ডোমেইন। সো আমি যদি হচ্ছে এখানে রেঞ্জের কথা বলি, রেঞ্জটা কি হবে, এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলোকেই হচ্ছে আমরা রেঞ্জ বলবো। তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তাহলে 2,4,6। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার রিলেশন এবং এই রিলেশন থেকে আমি হচ্ছে ডোমেইন রেঞ্জ বের করতে পারি। ঠিক একইভাবে আমরা হচ্ছে আরেকটা ধরো, এটা হচ্ছে R1 ধরলাম, একটা R2 নেই, আরেকটা হচ্ছে রিলেশন নেই এবং এই রিলেশনটা হচ্ছে একটা কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশনটা কি, আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে আমার যে এ যে উপাদানগুলো আছে, হ্যাঁ এই যে এখানে উপাদানগুলো আছে, আমরা যে হচ্ছে ক্রোমোজোর আকারে লিখতেছি, ক্রোমোজোর কিন্তু মিন করে আসলে হচ্ছে এক্স কমা ওয়াই, মানে ক্রোমোজোর কিন্তু সবসময় মিন করতেছে আসলে হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে ক্রোমোজোর। তাহলে এই এক্স বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এ সেটের উপাদানগুলা, ওয়াই বলতে বোঝাচ্ছি আমরা আসলে বি সেটের উপাদানগুলা। মানে এখানে আমরা বলবো যে এক্স বিলংস টু এ, মানে এ সেটের উপাদানগুলোকে আমি এক্স বলতেছি, ঠিক একইভাবে ওয়াই বিলংস টু বি, বি সেটের উপাদানগুলোকে আমরা আসলে ওয়াই বলতেছি। তো এখন আমরা হচ্ছে একটা রিলেশন সাজাচ্ছি যেটা আসলে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে। সেই কন্ডিশনটা কি, আমি বললাম যে আমার ওয়াই এর ভ্যালুটা, যেটা আমরা ধরো কন্ডিশনটা এই যে এখানে একটু নিচে দিয়ে দিচ্ছি, স্পেস নাই, আমি বললাম যে কন্ডিশনটা এমনভাবে রিলেশনটা সাজাইতে হবে যেখানে ওয়াই হবে আসলে হচ্ছে x+1, ওয়াই হবে কি x+1, মানে এক্স এর ভ্যালু যা তার সাথে এক যোগ করলে হবে আসলে ওয়াই। তাহলে এই কন্ডিশনের উপর আমি যদি হচ্ছে রিলেশনটাকে লিখতে চাই, আমি এটাকে হচ্ছে এই রিলেশনটাকে এখানে লিখতেছি ধরো R2, তখন কি হবে, আমি যদি 1 নেই, আমি যদি এখানে আসলে ক্রোমোজোর থেকে 1 নেই, হ্যাঁ তো আমার ওয়াই কি হবে, মানে এক্স যদি 1 হয় ওয়াই কি হবে, ওই যে এখানে x+1 হবে y, তার মানে x যদি 1 হয় y হইতে হবে কত, 2। তাহলে 1,2 এটা তো এখানে আছে। আচ্ছা আমরা এখান থেকে সিলেক্ট না করে এই যে এখান থেকে সিলেক্ট করবো, তার মানে এটা আসতেছে, তার মানে 1,2 আমি নিলাম। এরপর আমি যদি দেখি 1,4, সো 1 এখানে আছে আর 4, তো 1 এর সাথে তো আমি 1 যোগ করলে আর 4 পাচ্ছি না, সো এটা বাদ, এটা ওর জন্য বাদ। এটা কি, এই সেকেন্ড R2 ক্ষেত্রে এটা বাদ, এটাও বাদ হয়ে যাচ্ছে। আমি যদি 3,2 নেই, এটাও হচ্ছে না। 3,4, দেখো 3 এর সাথে +1 করলে 4 হচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমার আসতেছে, তো এটা নিলাম যে 3,4 আর কি নিলাম। এরপরে কি 3,6, এটাও আসতেছে না। 5,2 এটাও আসতেছে না। 5,4 এটাও আসতেছে না। 5,6 হ্যাঁ এটা আসতেছে, যে 5 এর সাথে 1 যোগ করলে 6 আসে, এই তো 5,6, এই তো চলে আসলো। তাহলে এইটা হচ্ছে একটা রিলেশন, যে রিলেশনে আসলে হচ্ছে আমার কন্ডিশনটা আসলে হচ্ছে x+1। তো এটাকে আমরা যদি আসলে হচ্ছে কথার মতো করে লিখতে চাই, যেমন আমি এটাকে হচ্ছে আবার একটু লিখতেছি যে আমরা যে রিলেশনটা পাইছি R2, এটা কি, একটা পাইছি হচ্ছে 1,2, একটা পাইলাম আসলে হচ্ছে 3,4, হ্যাঁ আরেকটা পাইলাম হচ্ছে 5,6।
তো এখন এইটাকে আমরা যদি হচ্ছে কথায় লিখতে চাই তাহলে R2 এই রিলেশনটা অ্যাকচুয়ালি কি ছিল, যে এগুলো তো সবই আসলে হচ্ছে ক্রোমোজোর, তার মানে হচ্ছে কি x, y such that x belongs to A, মানে A সেটের উপাদানগুলোকে x বলতেছি, কমা y belongs to B, B সেটের উপাদানগুলোকে আমি আসলে y বলতেছি, এবং কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে y equals to x plus 1। সো এইটা যদি এইটা বলা হয়, এইটা যেই কথা, এই উপাদানগুলোকে নিয়ে আসলে হচ্ছে যেটা আসবে সেটা আসলে একই কথা, তার মানে এইভাবে আমরা রিলেশনটাকে কি সাজাতে পারছি। এখন এখান থেকে কথা হচ্ছে আসবে যে আমরা হচ্ছে আবার আমি একটু এটাকে লিখতেছি R2, এখান থেকে হচ্ছে আমরা যদি ডোমেন রেঞ্জ বের করি তাহলে ডোমেন কি হবে, যে এ সেটের উপাদানগুলো বা হচ্ছে ক্রোমোজোমের প্রথম যে এলিমেন্টগুলা, এইটা আসলে হচ্ছে ডোমেন, আর রেঞ্জ কি দ্বিতীয় এলিমেন্টগুলা। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে ডোমেন বের করি, ডোমেন সেটা কি হবে, এই প্রথমটা ক্রোমোজোমের প্রথম এলিমেন্টগুলা, একটা 1, একটা 3 আর একটা কি 5, বুঝতে পারছি। ঠিক একইভাবে রেঞ্জ কি হবে, রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে আসলে হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলা 2, 4 and 6। দেখো এই অন্যের উপর বেস করে, এই যে এই রিলেশনের উপর বেস করে কিন্তু আমি ডোমেন রেঞ্জ বের করতেছি। আমি কিন্তু এইখানে যে এই যে ক্রোমোজোর যে বের করছি, এই ক্রোমোজোর উপর বেস করে কিন্তু ডোমেন রেঞ্জ বের করতেছি না, মানে আমি আমার রিলেশনটা বা অন্যটা যেই যেই সিনারিওর জন্য চিন্তা করতেছি, মানে সেই ক্রোমোজোরগুলো যারা সিলেক্টেড, সেখানের প্রথম এলিমেন্টগুলো হবে হচ্ছে ডোমেন এবং সেকেন্ড এলিমেন্টটা হবে আসলে হচ্ছে রেঞ্জ। এটাই আসলে হচ্ছে অন্যয়, যে একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে আসলে হচ্ছে আমরা রিলেশন কিভাবে তৈরি করি। সো রিলেশনে একটা শর্ত থাকতেও পারে, আবার শর্ত নাও থাকতে পারে। সো যেমন এই যে এটা থেকে আসলে আমি কোনো শর্ত দিই না, আমি জাস্ট হচ্ছে র্যান্ডমলি এটা চুজ করছি। এরপরেরটা কি, এখানে আমি একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর এই রিলেশনটা তৈরি করছি। তো আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে ফাংশন নিয়ে। সো প্রথমেই আসি হচ্ছে ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। ফাংশনটা হচ্ছে এক প্রকারের রিলেশন, কিন্তু এই রিলেশনে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা আমাদের মাথায় রেখেই হচ্ছে এই ফাংশনটাকে তৈরি করতে হবে। কি, অন্যের ওপর একটা নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা আসলে হচ্ছে ফাংশন আসবে। মানে সব অন্যয় ফাংশন না, কিন্তু সব ফাংশনই আসলে হচ্ছে অন্যয়। এখন কথা হচ্ছে ফাংশনটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, অন্যয়ের আমরা আবার একটু যদি ব্যাক করি, এই যে আমরা হচ্ছে ডোমেন যেটা লিখছি, হ্যাঁ, এই ডোমেনটাকে অনেক সময় হচ্ছে আমরা বলি বা প্রায় সময় আমরা বলি, এই ডোমেনটা যেই কথা আমরা এটাকে আসলে হচ্ছে ইনপুট হিসেবে চিন্তা করব। যে ডোমেন যেটা সেটা হবে আসলে কি ইনপুট, আর রেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা সবসময় মাথায় রাখবো ডোমেন মানে হচ্ছে ইনপুট আর রেঞ্জ মানে হচ্ছে আউটপুট। আর এই ইনপুট মানে কি, ফাংশনে আমরা হচ্ছে একটু ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই এক্স এর মান, এক্স এর যে মানগুলা এটাই হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট কি ওয়াই এর মানগুলাই আসলে হচ্ছে আমাদের আউটপুট। তো এখন এইটুকু বুঝতে পারছি, তো এখন হচ্ছে আমাদের জন্য ফাংশনটা বোঝা অনেক বেশি ইজি হবে। তো ফাংশনটা কি, ফাংশন হলো এক প্রকারের অন্যয়, হ্যাঁ, যেটা আমরা আগেও বলছি যে ফাংশনটা হচ্ছে এক প্রকারের অন্যয়, যেখানে এক বা একাধিক ইনপুটের জন্য, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট লাইন, এক বা একাধিক কিসের জন্য, এক বা একাধিক ইনপুটের জন্য, হ্যাঁ, ইনপুট মানে হচ্ছে এখানে এক্স এর ভ্যালু, এক্স এর মান, কেবলমাত্র একটি কি থাকবে, আউটপুট পাওয়া যাবে, কেবলমাত্র একটা আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, জাস্ট একটা কথার মধ্যে এসছে যে ফাংশন হতে গেলে যে আমার এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে, সেই রিলেশনে আমার দেখতে হবে যে এক বা একাধিক ইনপুটের জন্য বা এক বা একাধিক এক্স এর ভ্যালুর জন্য আমার ওয়াই এর কেবলমাত্র একটা থাকবে, ওয়াইতে কেবল একটাই ভ্যালু পাবো, একের বেশি পাইলে এটা আর ফাংশন হবে না, পাইতে হবে কি একটা। কিন্তু এক্স এর ভ্যালু এক বা একাধিক হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা এক্সাম্পল এখানে চিন্তা করি, হ্যাঁ, একটা এক্সাম্পল এভাবে চিন্তা করি যে আমরা একটু আগে যে লিখলাম যে y ইকুয়ালস টু যে x প্লাস 1, হ্যাঁ, এইটা যেটা পাইছি এটা কি ফাংশন হবে কি হবে না। এখন এখানে আমরা হচ্ছে x এর বিভিন্ন মান দিব, y এর বিভিন্ন মান পাবো। তো এখন x ইকুয়ালস টু 0 হলে আমরা কি বলতে পারি যে y ইকুয়ালস টু কি হবে, 1 হবে। x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু কি হবে, 2 হবে। x ইকুয়ালস টু 2 হলে
y ইকুয়ালস টু কি হবে 3 হবে, মানে x এর এই একটা মানের জন্য আমি y এর কয়টা করে মান পাচ্ছি, 2টা করে, তাহলে এটা অবভিয়াসলি কি একটা ফাংশন, তাই না? ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল নেই। এভাবে আমি বললাম যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন এটা ফাংশন হবে কি হবে না, তো আমরা এখানে নেই যে x ইকুয়ালস টু 1 হলে y কত, y ইকুয়ালস টু কত 1, আবার x ইকুয়ালস টু -1 হলে y হচ্ছে কত আসবে, -1 স্কোয়ার, সেটাও আসবে হচ্ছে 1, তাই না? এখন এখানে একটু খেয়াল করি যে এখানে x এর মান 1 হলেও y এর মান আসলে 1, x এর ভ্যালু -1 হলেও আসলে y এর ভ্যালু 1, তার মানে আমি দুইটার জন্য y এর কয়টা ভ্যালু পাচ্ছি, একটাই পাচ্ছি y এর, তাই না? এখানেও এক এখানেও এক, তার মানে একটা। সো এইটাও কি একটা ফাংশন, যে x এর একটা ভ্যালুর জন্য বা এক বা একাধিক ভ্যালুর জন্য আমরা y এর কি একটাই পাচ্ছি, মানে একটা ইনপুটের জন্য আমরা আউটপুট একটাই পাচ্ছি। সো আমরা এভাবে বলতে পারি ইনপুট একটা বা একের বেশিও যদি হয়, আউটপুট যদি একটা হয়, তাহলে কি আমরা যেটা পাবো সেটাই আসলে কি ফাংশন। তো আমরা আরেকটা এক্সাম্পল নেই, যে দেখি এটা আসলে হচ্ছে ফাংশন হবে কি হবে না। হ্যাঁ, সো আমরা একটা নিলাম যে x ইকুয়ালস টু প্লাস মাইনাস y, x ইকুয়ালস টু প্লাস মাইনাস y। হ্যাঁ, আচ্ছা, এটা x ইকুয়ালস টু প্লাস মাইনাস y। এখন আমরা বা এটা এভাবে না দিয়ে আচ্ছা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আমরা এভাবে নিই যে y ইকুয়ালস টু প্লাস মাইনাস x। হ্যাঁ, এটা নিলে আছে আমাদের জন্য সুবিধা, ওইটা আবার হচ্ছে এই পাশে পাঠাতে হবে, হোয়াট এভার। এখন আমরা যদি একটু খেয়াল করি কি হবে, x ইকুয়ালস টু 1 হলে y এর ভ্যালু কত আসতেছে, y এর ভ্যালু এখানে কি আসতেছে, এখানে কিন্তু y এর ভ্যালু আসতেছে প্লাস মাইনাস 1, তার মানে আমাদের আসলে হচ্ছে কন্ডিশনের সাথে এটা একটু কমপ্লিট করছে। তার মানে x এর একটা মানের জন্য আমরা y এর কয়টা পাচ্ছি, y এর পাচ্ছি কিন্তু 2টা, তার মানে x এর একটা ভ্যালুর জন্য যদি y এর 2টা মান আসে, মানে একটা ইনপুটের জন্য আমার যদি আউটপুট 2টা আসে, এটা আসলে কি হবে না, ফাংশন হবে না। তার মানে কি এটা আসলে হচ্ছে ফাংশন না। এবং ফাংশনটা হচ্ছে আমরা অনেক সময় ফাংশনকে মেশিনের সাথে কম্পেয়ার করতে পারি। ফাংশনটা আসলে হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফে আসলে হচ্ছে দেখতে পারি। যেমন ধরো হচ্ছে আমরা একটা চিন্তা করি যে যেহেতু মেশিন বলছে, ধরো এভাবে বললাম যে একটা ব্লেন্ডার মেশিন আছে আমার কাছে। হ্যাঁ, এখন ব্লেন্ডার মেশিনে আমরা কি ধরো হচ্ছে আমি ফলের জুস বানাবো। হ্যাঁ, তো এই হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন আছে, খুবই জঘন্য একটা ব্লেন্ডার মেশিন আমি ড্র করেছি। হ্যাঁ, এই হচ্ছে তার ব্লেড। এখন এখানে কি দিব, এখানে আসলে হচ্ছে আমি ফল দিব এবং আউটপুট হিসেবে কি আসবে, ফলের জুস বেরোবে, হ্যাঁ, বা শরবত আসবে। তো এখন এখানে যদি হচ্ছে আমি আম দেই, অবভিয়াসলি আমের শরবত আসবে। হ্যাঁ, আমের সাথে হচ্ছে আমার মন চাইলে হচ্ছে সামনে যেহেতু রমজান আসতেছে, তো আম পাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে আমি একটু কনফিউজ। তো আমের সাথে আমি আসলে হচ্ছে কলা দিছি, শরবত কি কয়টা আসবে, এখানে কি এইটা যখন মিক্স করে দিলাম, তো এখন কি আমার আলাদা আলাদা করে আসবে যে আমের শরবত আর কলার শরবত দুইটা আলাদা, না একসাথে হয়ে একটা শরবতই আসবে, যেটা হচ্ছে আমরা কোনো একটা নাম দিতে পারি। যাই হোক, তো এমন তো কোনোভাবেই পসিবল না যে আমি আম আর কলা দিছি, হ্যাঁ, আমার আলাদা আলাদা করে দুইটা জুস আসছে, বা এরকম হলো যে ধরো একটা ম্যাজিক্যাল একটা হচ্ছে আমি পাইছি যে ব্লেন্ডার, যেখানে আমি আম দিছি কিন্তু সে আমাকে আমের শরবতও দিছে, আবার ধরো হচ্ছে কমলার শরবতও দিছে। এটা কি পসিবল? এটা কি আমরা চিন্তা করতে পারি যে আমি শুধু আম দিছি কিন্তু আমার দুইটা ভিন্ন ভিন্ন আউটপুট আসছে, মানে একটা আমের শরবত আসছে আর একটা হচ্ছে ধরো কমলার শরবত আসছে, এটা কি পসিবল? বাস্তবে পসিবল না। যেটা বাস্তবে পসিবল না সেটা আসলে ফাংশনও হবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা একটা ইনপুটের জন্য কখনোই কি দুইটা আউটপুট আসলে চিন্তা করতে পারি না। মানে সেটা যদি আসে তাহলে সেটা কি ফাংশন হবে না। তাহলে সেটা কি, যদি একটা ইনপুটের জন্য এই যে এইটা যেমন y ইকুয়ালস টু প্লাস মাইনাস x, এটা তো ফাংশন আমি বুঝলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে রিলেশন আর কিছুই না। এটা কি, এটা একটা রিলেশন বাট ইটস নট আ ফাংশন। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি আমাদের একটা কন্ডিশনই মাথায় রাখতে হবে, এক বা একাধিক x এর মানের জন্য বা ইনপুটের জন্য আমার কেবলমাত্র একটাই আউটপুট থাকতে হবে, তাহলে এটাকেই হচ্ছে আমরা বলবো ফাংশন। ঠিক আছে, আশা করি এই ফাংশন জিনিসটা কি সেটা হচ্ছে বুঝতে পারছি। তো আমরা এই কথার উপর অটুট থেকেই আসলে হচ্ছে ফাংশনের আরো কিছু জিনিস আসলে হচ্ছে দেখব। তো আমরা এই যে ফাংশনটাকে আমরা একটু ম্যাপিং এর থ্রুতে দেখতে চাই। এই যে একটু আগেই হচ্ছে আমরা যেটা করলাম যে এটাকে যদি হচ্ছে আমরা
একটু ম্যাপিং এর থ্রুতে দেখতে চাই, তাহলে এই যে এরকম আসবে যে 1 3 5, আমরা হচ্ছে ইনপুট হিসেবে 1 3 5 নিছি, আউটপুট হিসেবে যেহেতু আমার যে কন্ডিশনটা ছিল যে y = x + 1, তাহলে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কি হবে 2, x এর ভ্যালু যদি 3 হয় y এর ভ্যালু 4, x এর ভ্যালু যদি হচ্ছে 5 হয় y এর ভ্যালু আসলে 6। তো এখানে আমরা আসলে হচ্ছে দুইটা সেট রাখছি, এই দুইটা সেটের মধ্যে আমি একটা রিলেশন দেখাইছি। রিলেশনটা হচ্ছে এরকম যে y = x + 1, যেখানে এই প্রথম সেটটাকে বলতেছে হচ্ছে a, দ্বিতীয় সেটটাকে বলতেছে আসলে হচ্ছে b। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট আসলে হচ্ছে একটাই। a1 এর জন্য আউটপুট আছে, 2 এর জন্য একটা করে সিঙ্গেলি আউটপুট আছে। প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট কি একটা করেই আসতেছে। সো এটা একটা ফাংশন। তো এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখি? এই ফাংশনটাকে আমরা লিখবো যে f such that a to b, f such that a to b, এভাবেও লেখা যায় f such that a to b, অথবা তুমি যদি বাংলায় বলতে চাও তাহলে বলতে হবে যে f হলো a থেকে b এর একটা ফাংশন, f হলো a থেকে b এর একটি ফাংশন। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ফাংশনের এ সেটের উপাদানগুলাকে যেহেতু এটা একটা ফাংশন বলে কনসিডার আমরা করেছি, বা এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, এ সেটের উপাদানগুলাকে বলা হচ্ছে এখানে ডোমেন। এ সেটের উপাদানগুলাকে বলা হচ্ছে এখানে ডোমেন। বি সেটের সকল উপাদান যতগুলো আছে সবগুলাকে বলা হবে কোডোমেন। ঠিক আছে? বি সেটের উপাদানগুলোকে বলা হবে কোডোমেন। এবং তাহলে রেঞ্জটা তাহলে কোথায়? এইখানে রেঞ্জটা হচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা যে আউটপুটটা পাচ্ছি, অ্যাকচুয়ালি রেঞ্জ বা আউটপুট মানে কি? ইনপুটের জন্য যে আমরা আউটপুট পাচ্ছি, এখানে আউটপুটটা কি? এখানে আউটপুটটা হচ্ছে এই 2 4 6, এই যে এই 2 4 6, এইটাই হচ্ছে রেঞ্জ। কিন্তু এই কোডোমেনের তাহলে সেটটা কি? কোডোমেনের সেটটা হচ্ছে 2 4 6 8, এরা সবাই হচ্ছে কোডোমেন। অনলি 2 4 6টাই হচ্ছে এখানে রেঞ্জ। কারণ কি? এই ইনপুটের জন্য আমরা আউটপুট এটাই পেয়েছি। আর এটাকে যদি আমরা সেই ক্রোমোজোর আকারে লিখতাম তখনও কিন্তু আমরা হচ্ছে এই যে এই কন্ডিশনটা মাথায় রেখেই আসলে হচ্ছে আমরা লিখতাম। সো তখনও কিন্তু এই একটা বাদ যেত। সো ক্রোমোজোরটা আসতো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এটার মধ্যে যে রিলেশনটা আসতো এটাই। তো সেখান থেকে আসলে 1 3 5 এটা আসতো হচ্ছে ডোমেন, আর 2 4 6 এটা আসতো আসলে হচ্ছে কি? রেঞ্জ। আর এখানে যেহেতু সেট আকারে নিচ্ছি, সো এইটা বাদে সবগুলাই আসলে হচ্ছে কোডোমেনের সেট। সো এটা হচ্ছে কোডোমেন। সো আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ আশা করি সবাই বুঝতে পারছি যে ডোমেন কি, কোডোমেন কি এবং রেঞ্জ কি। তো এখন এই যে ফাংশনগুলো, এটা তো আসলে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম যে একটা ইকুয়েশন থেকে ফাংশন কিভাবে আসলে হচ্ছে বের করতে হয়, যে আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু চেক করে করে আসলে হচ্ছে দেখব। তো এখন আমরা দেখব যে গ্রাফ থেকে ফাংশনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, সো এর আগে আমরা একটু ম্যাপিংটা নিয়ে কথা বলবো, যে ম্যাপিং এর থ্রুতেও হচ্ছে কে ফাংশন আর কে ফাংশন না, সেই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, যে আমরা এখানে আসলে হচ্ছে কয়েকটা ম্যাপিং সাজিয়েছি। ম্যাপিংটা বলতে আসলে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে এখানে এ আর বি সেটের মধ্যে এক একটা রিলেশন আছে, এই প্রত্যেকটাই এখানে কি রিলেশন, এবং এই রিলেশনগুলো ফাংশন হবে কি হবে না এই জিনিসটা নিয়ে কথা বলতেছে। আমি বলতেছি এখানে প্রত্যেকটাই কিন্তু রিলেশন, এবং এই রিলেশনগুলা ফাংশন হবে কি হবে না সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করবো ম্যাপিং এর থ্রুতে। তো এইটা হচ্ছে আমরা যদি ওই ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করি যে এক বা একাধিক ইনপুটের জন্য আমার আউটপুট একটাই হবে, আউটপুট একের বেশি হবে না। আমি বারবার বলতেছি এক বা একাধিক ইনপুটের জন্য আমার আউটপুট কয়টা হবে? একটাই হবে, তাহলে সেটা ফাংশন হবে। তো এখানে দেখতেছি যে 1 ইনপুটের জন্য আউটপুট কি? একটা। এখানে 3 ইনপুটের জন্য আউটপুট কি? একটা। 5 এর জন্য ইনপুটের জন্য আউটপুট কি? একটাই। তার মানে এইখানে সবগুলা কন্ডিশন মানছে, মানে একটা ইনপুটের জন্য আউটপুট একটাই। এটাই তো কন্ডিশন, যে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট একটাই। সো এইটা মানছে, দ্যাট মিন্স এটা আসলে হচ্ছে একটা ফাংশন। ওকে, এটা একটা ফাংশন এবং একই সাথে এটা একটা রিলেশনও। আচ্ছা, এরপর আমরা যদি সেকেন্ড ম্যাপিংটা দেখি, এখানে একটা এ এর জন্য আউটপুট 1 এর জন্য আউটপুট এ, 3 এর জন্য আউটপুট এ, 5 এর জন্য আউটপুট আসলে হচ্ছে বি, এবং সি তে আসলে হচ্ছে কিছু নাই, জাস্ট এটা আউটপুট আছে। বাট আমাদের কন্ডিশনটা কি ছিল? এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট কি? একটাই হইতে হবে, তাই না? আউটপুট একটা। সো এখানে দুইটা ইনপুটের জন্য আউটপুট একটা, একটা ইনপুটের জন্য আউটপুট একটা। তার মানে এটাও তো আসলে হচ্ছে
তার কথা মেনে চলতেছে, তার মানে এইটাও হচ্ছে কি ফাংশন, এইটাও হচ্ছে কি ফাংশন। তো এই জিনিসগুলো আমরা ম্যাপিংয়ে আরেকটু সহজভাবেও বুঝতে পারি। সেটা হচ্ছে একটা থিওরি আছে, এটা অনেক জায়গায় আসলে হচ্ছে ইউজ করে, যদিও আসলে আমরা এই থিওরিগুলো বইতে পাবো না, এটা জাস্ট হচ্ছে আমাদের মনে রাখার জন্য। তো অনেকে অনেক নাম দেয়, তো আমরা একটা নাম দিলাম যে হচ্ছে এ সেটের উপাদানগুলা, হ্যাঁ এ সেটের উপাদানগুলাকে আমরা বললাম আসলে হচ্ছে আম, হ্যাঁ আর বি সেটের উপাদানগুলোকে আমরা বলতেছি আসলে হচ্ছে গাছ। তার মানে এটা কাইন্ড অফ হচ্ছে আম গাছ থিওরির মাধ্যমে আমরা ম্যাপিংটা আসলে হচ্ছে দেখবো। এটাকে অনেকে হচ্ছে মা সন্তান এইভাবে আসলে হচ্ছে দেখে। সো কোনো সমস্যা নেই, আমরা আম গাছ দিয়ে আসলে হচ্ছে এটা বোঝার চেষ্টা করবো, যেহেতু আম আমার একটু পছন্দের একটা ফল। হ্যাঁ আচ্ছা, তো এটা এইভাবে চিন্তা করতে পারি যে এই 1 নাম্বার যে আমটা আছে, যে আমের শেপটা একের মতো, এটা আসলে এ গাছ থেকে আসছে। এই 3 শেপের যে আমটা, এটা আসলে বি গাছ থেকে আসছে, মানে একটা গাছ থেকে একটা আমই আসছে, এখানে একটা গাছ থেকে একটা আমই আসছে। তো এটা কি, এটা কিন্তু মানে হচ্ছে এটা কি, মানে আমরা দেখি যে একটা গাছে আসলে একটা আম ধরছে, এটা কি সত্য? হ্যাঁ সত্য। এরকম অনেক গাছ আছে যে হচ্ছে গাছ যখন শুরুতে বড় হয়, এই আসলে হচ্ছে দেখা গেল যে প্রথম বছর ও একটা আম দিছে, এর পরের বছর থেকে দেখা যায় যে সে আসলে হচ্ছে অনেক আম দিচ্ছে। সো এরকম কন্ডিশন হয়, আমি নিজেই দেখছি আর কি। তার মানে কি এটা আসলে ভ্যালিড, সো এটা একটা ফাংশন। ওকে, এখন যদি এরকম দেখি যে এই গাছে আম ধরছে কয়টা, 2টা, হ্যাঁ হতে পারে, আর একটা ধরলে 2টাও ধরতে পারবে, কোনো সমস্যা নেই। এই গাছে কি আম আছে একটা, এখন এই যে গাছটা সি নাম্বার যে গাছটা আছে, এখানে কোনো আম ধরে নাই, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। তো গাছ তো হয়ে আম ধরে যায় না, তাই না? তো এই একটা গাছে আম ধরে নাই, বা এমন অনেক আম গাছ আছে যেই আম গাছে আসলে হচ্ছে মুকুল আসে কিন্তু আম ধরে না, এটা হচ্ছে আমরা বাস্তবে দেখে থাকি। সো বাস্তবের সাথে ফাংশনের একদম সরাসরি মিল আছে, যেটা বাস্তবে খাটতেছে সেটা ফাংশন হিসেবে গ্রহণযোগ্য হবে। তার মানে এইটা বাস্তব সিনারিওতে আমরা দেখতে পারি। সো যে এখানে গাছ আছে কিন্তু এই গাছে কোনো আম ধরে নেই, সো এটা একটা ফাংশন, কোনো সমস্যা নেই। এখন আমি এইখানে আসি, যে এখানে দেখতেছি যে এগুলোতে হচ্ছে আমরা বললাম হচ্ছে গাছ, এগুলাকে কিন্তু আমরা হচ্ছে বি সেটটাকে বলতেছি গাছ, আর এ সেটটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে আম। এখন খেয়াল করি যে এখানে এ আর বি 2টা গাছে ফল ধরছে একটা, মানে 2টা গাছেরই আসলে একটা ফল। এটা কি মানে আমরা সিনারিওটা কি চিন্তা করতে পারি যে 2টা গাছে কি কখনো একটা ফল ধরবে? 2টা গাছে আলাদা আলাদা হতে পারতো, বাট এখানে তো আলাদা আলাদার সুযোগ নেই। এখানে আমরা বুঝাচ্ছি যে এই একটা ফল আসছে 2টা গাছ থেকে, একটা ফল আসছে এই 2টা গাছ থেকে, ঠিক আছে? তার মানে কি এই সিনারিওটা আসলে হচ্ছে বাস্তবে সম্ভব না। আর ফাংশনের ভাষায় আমরা কি বলতেছি যে একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা আসতেছে, এটা কিন্তু ইনপুট, একটা ইনপুটের জন্য আউটপুট আসতেছে হচ্ছে 2টা, এখানে আউটপুট কিন্তু 2টা একটা ইনপুটের জন্য। সো একটা ইনপুটের জন্য আউটপুট যদি 2টা হয় সেটা ফাংশন হবে না। আবার একটা আম 2টা গাছ থেকে আসছে, এটাও তো বাস্তবে পসিবল না। তার মানে এইটাও কি ফাংশন হবে না। বুঝতে পারছি, এটাও ফাংশন হবে না। এখন আরেকটা গাছ আর আম দেখতেছি, যেখানে 1 নাম্বার আম রূপী যে 1 নাম্বার শেপের যে আমটা আছে সেটা এ গাছ থেকে আসছে, 3 শেপের যে আমটা আছে সেটা বি গাছ থেকে আসছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই 5 শেপের যে আমটা আছে এর কোনো গাছ নাই। এখন এটা কি পসিবল যে একটা আম আসছে কিন্তু এটা কোনো গাছ থেকে আসে নাই, এটা জাস্ট মানে আকাশ থেকে পড়ছে? এটা তো পসিবল না। সো আমরা তো আর আকাশ কুসুম চিন্তা করতেছি না। তার মানে এই গাছ, এইটা যেহেতু ফল, তার মানে অবশ্যই তার কি একটা গাছ থাকতে হবে। তার মানে এই ইনপুটের কোনো আউটপুট নাই, তার মানে কি এটা ক্লিয়ারলি এটা ফাংশন না। আমরা আবার ফাংশনের কন্ডিশনে যদি ব্যাক করি যে প্রত্যেকটা ইনপুটের আউটপুট থাকতে হবে। আমি কিন্তু বলি না যে কোনো ইনপুটের কোনো ইনপুট ফাঁকা থাকবে, এরকম কিন্তু কথা ছিল না। প্রত্যেকটা ইনপুটের আউটপুট থাকতেই হবে। সো এখানে 5 যেহেতু ইনপুট আছে তার আউটপুট নাই, তাহলে সে আসলে কি না, ফাংশন না। ফাংশন হতে গেলে ওর একটা আউটপুট থাকতেই হবে, আউটপুট বা প্রতিচ্ছবি বা ইমেজ আমরা যেটাই বলি না কেন থাকতে হবে। যেহেতু নাই তাহলে ও ফাংশন না। আমরা যদি এখানে আসি এই সিনারিওতে যে এই বি গাছ থেকে আসলে এই 3টা আম ধরছে আর বাকি 2টা গাছ আসলে হচ্ছে আম শূন্য আছে, সো এইটা কি পসিবল? হ্যাঁ পসিবল। তার মানে এইটাও হচ্ছে একটা ফাংশন। তার মানে ফাংশন না পাইলাম কোনটা, এখানে আমরা কিন্তু একটু ম্যাপিংটা এভাবে করতে পারি যে এখানে আমরা বলতে পারতেছি যে ওয়াই ফাঁকা থাকলে সমস্যা নাই, ওয়াই ফাঁকা থাকলে, ওয়াই ফাঁকা থাকলে কি হবে? ওয়াই ফাঁকা থাকতে পারে, হ্যাঁ ফাংশন হওয়ার ক্ষেত্রে।
ওয়াই ফাঁকা থাকতে পারে, কিন্তু এক্স ফাঁকা থাকবে না, এক্স ফাঁকা থাকবে না। সো এক্স ফাঁকা থাকলে সেটা ফাংশন হবে না, এবং একটা এক্স এর জন্য যদি দুইটা ওয়াই এর ভ্যালু পাই সেটাও আসলে কি ফাংশন হবে না। হোপফুলি আমরা হচ্ছে ম্যাপিং এর থ্রুতে ফাংশন কিভাবে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না সেটা বুঝতে পেরেছি। তো আমরা একটু চলে যাই হচ্ছে গ্রাফ থেকে। সো গ্রাফ থেকে ফাংশন বোঝার ওয়েটা কি। সো আমরা কয়েকটা গ্রাফ চিন্তা করি। হ্যাঁ, আমরা কয়েকটা গ্রাফ চিন্তা করি যে গ্রাফগুলা কেমন হতে পারে। সো আমি একটু রেডি করতেছি গ্রাফগুলা। আমরা বেশ কয়েকটা গ্রাফ নিয়ে কথা বলবো, ছোট ছোট গ্রাফ। ওকে, সো প্রথমেই নেই এই হচ্ছে একটা সার্কেল বা বৃত্ত। এটা একটা এইভাবে নিলাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে 5টা গ্রাফ নিয়ে কথা বলতেছি। প্রথমটা কার আসলে বৃত্তের যে গ্রাফের ইকুয়েশনটা কি মনে আছে? আমরা কিন্তু পড়ছি বৃত্তের চ্যাপ্টারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। কেন? কারণ এটা আসলে কেন্দ্রটা মূল বিন্দুতে আমি ধরে নিয়েছি। এটা কার গ্রাফ? এটা কিন্তু পরাবৃত্ত। সো আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ফাঁকা। হ্যাঁ, সো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ফাঁকা হয় তাহলে এটার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন এটা হচ্ছে এক্স এর সাইডটাতে আসলে হচ্ছে ছড়ানোমুখটা এক্স এর দিকে, তখন এটা কি হবে? এটা হবে আসলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স বা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, আমরা যেটাই বলি না কেন। এটা কি? এটা হচ্ছে ওই মূল বিন্দু দিয়েই গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আকার ব্যর্থতা। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি? কার গ্রাফ? সাইন এক্স এর গ্রাফ। হ্যাঁ, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে আমরা 5টা গ্রাফ নিয়েছি, আমরা আরো কয়েকটা গ্রাফ নিব। আচ্ছা, আমরা আরো কয়েকটা গ্রাফ নেই। আমরা সবগুলোর জন্য মানে মোটামুটি আমরা আসলে গ্রাফ যেগুলো হচ্ছে পরীক্ষায় মোটামুটি আমরা দেখি যে গ্রাফগুলা। তো এটা কার গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়ালস টু মডুলাস অফ x এর গ্রাফ। ওকে, তো এটা হচ্ছে একটা গেল। এরপরে আমরা আরেকটা দেখি। এটা জাস্ট হচ্ছে এইটুকু। হ্যাঁ, এখন আমরা একটু আগেই দেখছি যে এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর গ্রাফ, যেখানে দুইটা আসছে। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি এক্স, তার মানে এক্স ইজ ওয়াই ইজ ইকুয়াল টু কি? প্লাস মাইনাস রুট ওভার এক্স। এটা তো প্লাস মাইনাস রুট ওভার এক্স। আর এক্স এর এই পাশটা হচ্ছে যেহেতু ওয়াই এর হচ্ছে নেগেটিভ পার্ট, সো নেগেটিভটা বাদ দিলে উপরেরটা আসলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স। তার মানে এই অংশটুকু আসবে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স। ওকে, সো এই কয়টা দেখলেই আমাদের জন্য হবে। তো এখন এই গ্রাফগুলা থেকে আমাদের এমসিকিউতে আসে যে গ্রাফগুলা থেকে আমি হচ্ছে কিভাবে বুঝবো যেটা ফাংশন হবে কি হবে না। তো এর জন্য হচ্ছে ওই যে আমাদের মাথায় রাখতে হবে একটাই জিনিস, সেটা কি? একটা ইনপুটের জন্য আউটপুট কি হবে? একটাই হতে হবে। এখন এখানে কি আমি হচ্ছে ইনপুট বসায় বসায় চেক করবো যে এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু যদি 2 হয় ওয়াই এর ভ্যালু কয়টা আসতেছে? সো এইভাবে দেখাটা আমাদের জন্য খুবই কষ্টকর। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এই জায়গাতে আসলে হচ্ছে ভিএলটি নিব। ভিএলটি মানে আসলে হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট, ভার্টিক্যাল মানে হচ্ছে আমরা লম্ব রেখাটা টানবো, এক্স অক্ষের ওপর আমরা আসলে লম্ব টানবো, এক্স অক্ষের ওপর লম্ব টানবো। তার মানে এখন আমরা এক্স অক্ষের ওপর যদি একটা লম্ব টান দিই, ধরো এই যে এখানে আমি আসলে একটা লম্ব টান দিছি। হ্যাঁ, এই লম্বটা আসলে হচ্ছে কি মিন করে? যে এক্স এর এখানে যে ভ্যালু, এই ভ্যালুর জন্য ওয়াই এর ও আসলে হচ্ছে কয়টা বিন্দুতে ছেদ করছে এই গ্রাফের? 2টা বিন্দুতে। তার মানে এখানে হচ্ছে কন্ডিশনটা এইভাবে হবে যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর আসলে হচ্ছে 2টা মান পাচ্ছি। মানে আমরা এখানে একটা এক্স অ্যাক্সিসের
ওপর একটা লম্ব টানবো, সেই লম্বটা যদি গ্রাফের দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন হবে না। আমরা এখানে লম্ব টানতেছি, এই লম্বটা আমরা যদি দেখি যে এ আসলে হচ্ছে এই একটা বিন্দুতে ছেদ করছে আর এই একটা বিন্দুতে ছেদ করছে, তার মানে এক্স অক্ষের ওপর আমি লম্ব টানছি, এই লম্বটা গ্রাফের দুইটা বিন্দুতে ছেদ করছে। যদি সে দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে এ কি হবে না, এ আসলে হচ্ছে ফাংশন হবে না। ওকে, তো আমরা হচ্ছে পরেরটায় চলে আসি। তার মানে গ্রাফ থেকে ফাংশন বোঝার ওয়ে হচ্ছে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানবো, সেটা যদি হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করে, গ্রাফের দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন হবে না। সো আমরা যদি এখানে একটা লাইন টান দিই, এখানে একটা লাইন টান দিই, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ও একটা লাইন একটা বিন্দুতেই ছেদ করছে, এখানে একটা বিন্দুতেই ছেদ করছে, এখানে কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করে না। তার মানে কি ও হচ্ছে কি ফাংশন, ফাংশন। আমরা যদি এর পরেরটায় আসি দেখি, এখানে লাইন টানলাম, এই তো কাট করে ফেলছে কয়টা, দুইটা, এই যে এটা একটা আর এখানে একটা, এই তো দুইটা বিন্দুতে ছেদ করছে। যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করছে তাহলে এটাও কি হবে না, এটাও আসলে কি ফাংশন হবে না। আমরা এর পরেরটায় আসি, এখন এগুলো আমরা এখন নিজেই পারবো। সো এখানে যদি একটা দিই, এখানে ধরো একটা দিলাম, হ্যাঁ আমরা র্যান্ডমলি দিচ্ছি। সো এখানে একটা বিন্দুতেই ছেদ করছে, তার মানে একটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে y = sin x, এটা কি হবে, এটা ফাংশন হবে। y = x কিউব, এটা ফাংশন কি ফাংশন না। সো আমরা যদি হচ্ছে এখানে লাইন টান দিই, একটা বিন্দুতেই ছেদ করবে, এখানে হচ্ছে লাইন টান দিই, এইভাবে আসলে হচ্ছে আমি যত লাইনই টানি না কেন এখানে একটা বিন্দুতেই ছেদ করবে। এটাতে যেমন হচ্ছে দুইটা, একটা লাইনে দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই ফাংশনটা এখানে কি একটাই করছে। তার মানে কি এটাও হচ্ছে কি একটা ফাংশন। ক্লিয়ার এইটুকু? তার মানে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব রেখা টানবো, সেটা যদি একটা বিন্দুতে ছেদ করে, একটা হ্যাঁ এই যে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন। দুইটা বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন হবে না। ওকে, সো এটার বেলায় যদি দেখি সেম, আমরা যদি এখানে হচ্ছে লাইন টান দিই, এখানে যদি লাইন টান দিই, এটা আসলে কয়টা বিন্দুতে ছেদ করতেছে, এই হচ্ছে একটা বিন্দুতেই ছেদ করতেছে, একটা হচ্ছে লাইনে একটা বিন্দুই ছেদ করতেছে। তার মানে কি এটা কি ফাংশন হবে। আমরা যদি এটা দেখি যে আমরা একটা লাইন টানতেছি, এখানেও হচ্ছে আমরা আরেকটা লম্ব রেখা টানতেছি, এটা কি এই লাইনটা এই একটা বিন্দুতেই ছেদ করতেছে, এই লাইনটা একটা বিন্দুতেই ছেদ করতেছে, তাহলে কি এটাও কি একটা ফাংশন। যদি সে একের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে সেটা আর ফাংশন হবে না। যদি সে একের বেশি বিন্দুতে ছেদ করে তখন সেটা আর ফাংশন হবে না। কারণ ফাংশন হওয়ার শর্ত হচ্ছে ওই যে ঘুরে ফিরে এক বা একাধিক ইনপুটের জন্য আমার আউটপুট আসলে কি কেবলমাত্র একটাই হতে হবে, এখন ধরো হচ্ছে আমরা আরেকটা গ্রাফ এইভাবে চিন্তা করি, আচ্ছা হ্যাঁ আমার গ্রাফটা হচ্ছে আমি বললাম যে কাইন্ড অফ এরকম। হ্যাঁ এখন এই রকম যদি হয়, এখন আমি দেখলাম যে এখানে একটু খেয়াল করি, এটা খুব ইন্টারেস্টিং। এখানে আমি দেখলাম যে এইখানে আমি লাইন টানছি, হ্যাঁ এখানে আমি লাইন টানছি, ও আসলে হচ্ছে একটা বিন্দুতেই ছেদ করছে। এখানে আমি লাইন টানছি কিন্তু ও ছেদ করছে একটা বিন্দুতে, কিন্তু এরপরে আমি একটা লাইন টানছি, ও ছেদ করছে একটা, দুইটা, তিনটা বিন্দুতে ছেদ করছে। প্রথমে কিন্তু একটা করছে, এখন প্রথমে একটা করুক আর না করুক, যদি এরকম হয় কোথাও যে আসলে হচ্ছে তিনটা করছে বা একের অধিক করছে, তাহলে এটা ক্লিয়ারলি ফাংশন না। ফাংশন হতে গেলে সর্বদাই আসলে হচ্ছে কি একটা লাইন টানবো একটা বিন্দুতেই ছেদ করতে হবে, মানে সব সময় অলওয়েজ, মানে ওই গ্রাফটা যতটুকু জায়গাতে আছে, যেমন আমি যদি এখানে লাইন টানি তো কোনো বিন্দুতে ছেদ করবে না। গ্রাফের ওপরে গ্রাফটা যত দূর আছে এর পুরো জায়গাতে আমি একটা লাইন টানবো একটা বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন। আর এখানে দেখো প্রথমে একটা হয়েছে কিন্তু পরে যে তিনটা হয়েছে, এটাও কি ফাংশন হবে না। কারণ কি এখানে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে যে এটা আসলে তিনটা বিন্দুতে ছেদ করছে, সো এক্ষেত্রে কিন্তু এটা ফাংশন হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো হোপফুলি আমরা গ্রাফ থেকে কিভাবে ফাংশন বের করতে হয় সেটাও হচ্ছে বুঝে গেলাম, আমরা ম্যাপিং থেকে কিভাবে ফাংশন বের করতে হয় সেটাও বুঝে গেছি, আমরা ফাংশনের ডেফিনেশন থেকেও আসলে ফাংশন বুঝে গেছি, তাই তো। তো এখন আমরা কথা বলবো ফাংশনের প্রকারভেদ নিয়ে। তো ফাংশনকে আসলে হচ্ছে অনেকে আমরা অনেকভাবে আসলে হচ্ছে প্রকারভেদ করি, বাট আমরা এইখানে যেটা দেখতেছি যে ফাংশন হতে গেলে কন্ডিশন কি দুইটা। কন্ডিশন অ্যাকচুয়ালি ওই আমরা একসাথে লেখাই দিয়েছি, বাট কন্ডিশন অ্যাকচুয়ালি হচ্ছে যদি বলি দুইটা। এটা কি একটা
একটা ইনপুটের জন্য আউটপুট একটা, একাধিক ইনপুটের জন্য হচ্ছে আউটপুট একটাই। আমি আবারও বলতেছি, ওই যে যেই কথাটা আমরা বললাম যে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট কি একটা, তার মানে কথাটা দেখো, এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট কি একটা। সো এটাকে আমি যদি ভেঙে বলি, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একাধিক ইনপুটের জন্য একটা আউটপুট। সো এই যে দুইটা কথা, এই দুইটা কথাকে আমি হচ্ছে দুইভাবে ভাগ করতে পারি, যে ফাংশনকে। একটা ফাংশন হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান বা আসলে হচ্ছে এটাকে বলা হচ্ছে এক এক ফাংশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক এক ফাংশন। হ্যাঁ, ওই যে ওয়ান মানে তো আসলে হচ্ছে এক। এখন এক এক ফাংশন বলতে কি বোঝাচ্ছে? এক এক ফাংশন বলতে বোঝাচ্ছে ওয়ান ইনপুট আর ওয়ান আউটপুট। কথা কি বুঝতে পারছি? খুব সহজেই, যে এক এক ফাংশন মানে ওয়ান ইনপুট ওয়ান আউটপুট। ওকে, তাহলে মেনি ওয়ান ফাংশন কি? মেনি ওয়ান তো মেনি মানে কি বহু, হ্যাঁ, বহু এক ফাংশন। হ্যাঁ, এটা আবার মেনি বলতে আবার আমরা অনেক বুঝি, তো অনেক আমরা না লিখি, বহু এক ফাংশন। হ্যাঁ, তো এখন এই যে বহু এক ফাংশন বলতে কি বোঝাচ্ছে? যে মেনি ইনপুট বাট আউটপুট কি একটা, ওয়ান আউটপুট। এই তো হয়ে গেছে। এটাই তো ওই যে ডেফিনেশন থেকে কিন্তু আমরা প্রকারভেদে চলে আসতেছি, আমাদের আলাদা ভাগ করে প্রকারভেদ করার কোনো দরকার নেই। আমরা ডেফিনেশন যেটা পড়ছি যে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট একটি আসবে। আমি এই কথাটা কিন্তু বারবার বলতেছি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা মুখস্থ হওয়ার জন্যই আমি হচ্ছে বারবার বলতেছি যে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট কি একটাই হতে হবে। সো একটা ইনপুটের জন্য যদি আউটপুট একটা হয়, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, এবং একাধিক ইনপুটের জন্য যদি আউটপুট একটা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে মেনি ওয়ান ফাংশন। ক্লিয়ার? এটুকু ফাংশন প্রধানত এই দুই প্রকার, একটা ওয়ান ওয়ান আর একটা আসলে হচ্ছে মেনি ওয়ান। আমরা এরপরে ফার্দার আর কিছু দেখবো। এখন ওয়ান ওয়ান ফাংশনের আমার কি ইনপুট, একটা ইনপুটের জন্য আউটপুট একটাই হইতে হবে। এখন আমরা ওয়ান ওয়ান ফাংশনকে যদি আরেকটু ক্লাসিফাই করি, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এই দুই রকমের সিনারিও দেখবো। যে আমার ওয়ান ওয়ান ফাংশনটা হচ্ছে এই দুই রকমের, সরি, এখানে একটা ইনপুটের জন্য আউটপুট একটা, এখানে একটা ইনপুটের জন্য আউটপুট একটা, এখানে একটা ইনপুটের জন্য এখানে আউটপুট একটা। ওকে, সো এইটা যে ফাংশন, নো ডাউট এখানে দেখতেছি একটা ইনপুটের জন্য আউটপুট একটা, এখানে একটা ইনপুটের জন্য আউটপুট একটা, কিন্তু এখানে এই যে এই বেচারা, এই যে সি আসলে কি এখানে কিন্তু চুপচাপ বসে আছে। সি কিন্তু এখানে কি চুপচাপ বসে আছে। এখন এইটাও এক এক ফাংশন, এটাও এক এক ফাংশন, এটাও এক এক ফাংশন, এটাও এক এক ফাংশন, কিন্তু দুইটার চেহারা কিন্তু দুই রকম, মানে এটাও এক এক ফাংশন, এক এক কন্ডিশন কি একটা ইনপুটের জন্য আউটপুট একটা থাকতে হবে, একটা ইনপুটের জন্য আউটপুট একটা থাকতে হবে, না আউটপুট একটা ফাঁকা আছে, ওটা তো কোনো সমস্যা নেই। তাহলে এই দুইটাই হচ্ছে তারা কি যমজ ভাই, কিন্তু একটু এই ডিফারেন্সটা হচ্ছে ওই যে একটা সি আরেকটা আসলে হচ্ছে ওইভাবে সি আর কি ধরো হচ্ছে রিলেশনে আছে। ওকে, তো এখন এই যে দুইটা চেহারা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, এখানে একটা ওয়াই ফাঁকা, কিন্তু এখানে কোনোটা ফাঁকা নেই। যদি কোনোটা ফাঁকা না থাকে, মানে প্রত্যেকটা ইনপুটের আউটপুট আছে, এবং কোনো আউটপুট ফাঁকা নাই, তাহলে এই টাইপের ফাংশনকে বলা হয় অনটু বা সার্বিক ফাংশন। আমার কথা কি বুঝতে পারছি? যদি কোনো ওয়াই ফাঁকা না থাকে, হ্যাঁ, এটা কি এটাও এক এক, কোনো সমস্যা নেই, এটা এক একের যমজ দুই ছেলেই বলি আমরা, এক এক হচ্ছে মা, তার যমজ দুই ছেলে, এর মধ্যে এক জায়গায় আসলে হচ্ছে আউটপুট ফাঁকা নাই আর একটা আউটপুট ফাঁকা আছে। তো যদি আউটপুট ফাঁকা না থাকে, তখন সেটাকে আমরা বলবো যে অনটু ফাংশন। আর যদি এই যে এখানে একটা সি, একটু ডিফারেন্স, যদি সি থাকে মানে ফাঁকা, ওয়াই ফাঁকা, তো ফাঁকা থাকলে এটাকে বলা হচ্ছে ইনটু ফাংশন। মানে এই ইনটু ফাংশনে কি ওয়াই ফাঁকা থাকলে, ওকে, ওয়াই ফাঁকা থাকলে সেটাকে আসলে হচ্ছে ইনটু ফাংশন বলে। অনটু ফাংশন বা সার্বিক ফাংশন নিয়ে আমার আরো কিছু কথা আছে, এটা আমি একটু পরে বলতেছি, এখানে নিচে লেখার আমার স্পেস নেই। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে মেনি ওয়ান ফাংশনের দিকে। সো আমরা যদি একটু মেনি ওয়ান ফাংশনে দেখি, ওইটাই তো আমরা হচ্ছে দেখলাম। মেনি ওয়ান ফাংশনও হচ্ছে এই দুই রকমের, হ্যাঁ, আমরা এর আগে কি দেখছি? এর আগে দেখছিলাম কিন্তু ওয়ান ওয়ান ফাংশনের দুইটা প্রকারভেদ।
যেটার মধ্যে একটা পাইছি সার্বিক আর একটা আসলে সার্বিক না, ইনটু মানে আসলে যেটা সার্বিক না। মেনি ওয়ান ফাংশন এরকম হচ্ছে দুই প্রকার। মেনি ওয়ান মানে কি, একাধিক ইনপুট আউটপুট একটা। এই যে দেখি এখানে 1 আর 3 এর জন্য দুইটা ইনপুটের জন্য আউটপুট একটা, 5 এর জন্য আউটপুট একটা, তার মানে একাধিক ইনপুটের জন্য আউটপুট কি একটা করে পাচ্ছি। সো এটা মেনি ওয়ান ফাংশন, নো ডাউট। এখন এখানে দেখি, এখানেও হচ্ছে একাধিক ইনপুটের জন্য আউটপুট একটা, 5 এর জন্য আউটপুট একটা, কিন্তু এখানে ওই যে সি এখানে ফাঁকা আর এখানে ধরো সি নাই। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু আগেই বললাম যে সার্বিক ফাংশন আমরা যখন করাইছি যে প্রত্যেকটা ইনপুটের আউটপুট কি থাকতে হবে, সার্বিক হতে গেলে প্রত্যেকটা ইনপুটের আউটপুট থাকতে হবে। হ্যাঁ, এখন এখানে কিন্তু কথা ওরকম না যে হচ্ছে আউটপুট মানে মাল্টিপল ইনপুটের জন্য আউটপুট একের বেশি হতে হবে, বিষয়টা ওরকম না। প্রত্যেকটা ইনপুটের আউটপুট থাকতে হবে, মানে সার্বিক হতে গেলে মেইন কথা হচ্ছে ওয়াই ফাঁকা থাকলে সেটা ইনটু, ওয়াই ফাঁকা না থাকলে সেটা আসলে হচ্ছে অনটু, মানে ওয়াই ফাঁকা থাকা যাবে না। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি, এখানে কোনোটাই আসলে হচ্ছে ওয়াই ফাঁকা নাই, তাহলে এটাকেও বলা হচ্ছে অনটু ফাংশন, অনটু ফাংশন, ঠিক আছে, বা সার্বিক ফাংশন। এটাও হচ্ছে কি সার্বিক, এটাও হচ্ছে কি সার্বিক। কথা কি বুঝতে পারছি? এটাও আসলে কি সার্বিক ফাংশন, ক্লিয়ার এটুকু? এটাও হচ্ছে কি সার্বিক ফাংশন, মানে এখানে ওয়াই ফাঁকা নাই। ঠিক একইভাবে এই যে এখানে যদি ওয়াই ফাঁকা থাকে, ওয়াই ফাঁকা থাকে, হ্যাঁ, ওয়াই যদি ফাঁকা থাকে তাহলে এটা হয়ে যাবে আসলে হচ্ছে ইনটু ফাংশন। ওকে, তার মানে সার্বিক যে হবে সেটা দুই রকমের হতে পারে, মানে একটা ইনপুটের জন্য আউটপুট একটা এরকম করে হতে পারে সার্বিক, আবার একাধিক ইনপুটের জন্য আউটপুট একটা পাচ্ছি সেটার জন্য হচ্ছে সার্বিক হতে পারে। তার মানে আমরা হচ্ছে দুইটা সার্বিক দেখলাম। সার্বিক হওয়ার ক্ষেত্রে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যে ওয়াই ফাঁকা থাকবে না। হ্যাঁ, এখন কিন্তু দুইটা সার্বিকের মধ্যে, যেমন এটাও হচ্ছে আমরা পাইছিলাম, এটা আমি আবার একটু লিখতেছি, এটাও হচ্ছে অনটু ফাংশন, এটা অনটু আর এটাও হচ্ছে ইনটু। ঠিক একইভাবে এটাও অনটু, এটা ইনটু। সো এটা হচ্ছে একক ও সার্বিক। এই যে এই জিনিসটা যেটা পাইছি এটা আসলে হচ্ছে একক ও সার্বিক। তো আমরা এটা নিয়ে যদি একটু কথা বলি, যে একটা হচ্ছে আমি সার্বিক ফাংশন নিলাম, হ্যাঁ, সার্বিক বা আমরা বলতেছি অনটু, অনটু ফাংশন। সো অনটু ফাংশনের বিষয়টা আমরা হচ্ছে যদি একটু দেখি আবার, যে দুইটা আমরা হচ্ছে সার্বিক পাইছিলাম, হ্যাঁ, এটা একটা আর এটা একটা। সো এখানে আমরা আমাদের মতো ধরি 1 2 3 A B C। সো রিলেশনটা কাইন্ড অফ এরকম ছিল। আরেকটা 1 2 3, এখানে বললাম হচ্ছে A B। সো 1 এর জন্য A, 2 এর জন্য A আর 3 এর জন্য B। এই যে এই দুইটাই কিন্তু সার্বিক ফাংশন। তার মানে সার্বিক ফাংশনের বেলায় কি থাকবে না, সার্বিক ফাংশনের বেলায় ওয়াই ফাঁকা থাকবে না, ওয়াই ফাঁকা থাকবে না, ওয়াই ফাঁকা থাকবে না। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে এটা যদি এ সেট হয় আর এটা তো বি সেট, বি সেটের উপাদানগুলোকে আমরা কি বলি, এ সেটের উপাদানগুলো হচ্ছে ডোমেন আর বি সেটের উপাদানগুলো হচ্ছে কোডোমেন, তাই না, কো ডোমেন। ঠিক একইভাবে এটা এ হলে এটাও বি, এ সেটের উপাদানগুলোকে আমরা ডোমেন বলতেছি, বি সেটের উপাদানগুলোকে আমরা বলতেছি কোডোমেন। তো সার্বিক ফাংশনের বেলায় এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে সার্বিক ফাংশনের বেলায়, সার্বিক ফাংশনে দেখো কোডোমেন আর রেঞ্জ, কোডোমেন এটাই ইকুয়ালস টু হচ্ছে তার রেঞ্জ, এটাই হচ্ছে তার রেঞ্জ। সার্বিক ফাংশনের বেলায় কোডোমেন আর রেঞ্জ দুইটাই কি সমান। এখানে রেঞ্জ যদি বলি এবিসি, এখানে রেঞ্জ কি এবি। সো সার্বিক ফাংশনের বেলায় কোডোমেন আর রেঞ্জ এইটা আসলে হচ্ছে সমান। এই জিনিসটা আমাদের মাথায় রাখতেই হবে, রাখতেই হবে, ঠিক আছে। সার্বিক ফাংশনের বেলায় কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ। ওকে, ক্লিয়ার এটুকু? তো আশা করি সার্বিক ফাংশন কি, একক ফাংশন কি, আর সার্বিক না ফাংশনটা কি সেটা আমরা বুঝতে পারছি। ফাংশনের আরো প্রকারভেদ আছে, সংযোজিত ফাংশন আছে, ধ্রুব ফাংশন আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে ফার্দার কথা বলবো। আমরা আপাতত হচ্ছে একক সার্বিক এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করছি। ওকে, তো এখন আমরা একটু দেখি যে এই যে
একক ফাংশন বলি, অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। আর কেউ কোনো কোনো ফাংশন আসলে একই সাথে একক ও সার্বিক। যেমন আমরা যদি এই ফাংশনটার দিকে তাকাই, এটা কিন্তু আসলে হচ্ছে, এটা কিন্তু একটা মজার জিনিস, এটা কিন্তু হচ্ছে একক প্লাস সার্বিক। হ্যাঁ, এটা কিন্তু একক প্লাস সার্বিক। কিভাবে একক হচ্ছে একটা ইনপুটের জন্য আউটপুট একটা, কিন্তু এইটা কি, এটা কিন্তু শুধুমাত্র সার্বিক, এটা কিন্তু অনলি সার্বিক ফাংশন, এটা কিন্তু অনলি সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। কথা কি বুঝতে পারছি? এটা 1 1 প্লাস অনটু, আর এটা শুধু অনটু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন এই যে এখানে কিছু টার্ম আছে, যে 1 1 ফাংশনকে অনেক সময় আমরা হচ্ছে ইনজেক্টিভ ফাংশনও বলি। এই নামটা মনে রাখবো, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যে ইনজেক্টিভ বলে একটু কনফিউজ করে দেওয়ার চেষ্টা করে, বাট 1 1 যেই কথা, ইনজেক্টিভ একই কথা। অনটু ফাংশন যেটা সার্বিক ফাংশন, এটাকে আমরা সার্জেক্টিভ বলি। সো এটা আমরা মনে রাখবো, অনটু ফাংশন মানে সার্জেক্টিভ ফাংশন। আর যেটা হচ্ছে 1 1 প্লাস অনটু, মানে এই যে একক ও সার্বিক, এই যে একটু আগে যেটা দেখলাম যে একক ও সার্বিক, এইটাকে হচ্ছে বাইজেক্টিভ ফাংশন বলে। এই তিনটা জিনিস আমরা হচ্ছে একটু মাথায় রাখবো। অনেক সময় এইগুলো আসলে বলে যে এখানে হচ্ছে সার্জেক্টিভ ফাংশন কোনটা আর কোনটা আসলে হচ্ছে বাইজেক্টিভ, এটা কিন্তু হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। সো তার জন্য আর কি আমরা এটাকে একটু লিস্ট করে দিছি। ওকে, তো এখন আসি হচ্ছে আমরা গ্রাফ থেকে কিভাবে বুঝবো যে কোন ফাংশনটা একক আর কোন ফাংশনটা একক হবে না। আমরা এটা কিন্তু গ্রাফ থেকে আসলে বলতে পারি। একক হওয়ার কন্ডিশন কি, একটা ইনপুটের জন্য আউটপুট কি একটাই হইতে হবে। তো আমরা হচ্ছে সেম এগেইন হচ্ছে কতগুলো গ্রাফ এখানে একটু ড্র করি। হ্যাঁ, কতগুলো গ্রাফ এখানে একটু ড্র করতেছি, খুব বেশি নিব না, অল্প কয়েকটাই দিয়ে আর কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই তো এই কয়েকটার মধ্যেই আমাদের হয়ে যাবে। তো প্রথমেই যেটা আসি, যে এখানে আবার একটু সার্কেলটাকে নিয়ে আসি, সার্কেলটাকে একটু ইন্ট্রোডিউস করি। ওকে, সেম এটা একটা। ওকে, এরপরে আমরা বললাম এটা একটা। ওকে, সো আমরা এখানে আসলে হচ্ছে কয়টা দিছি, এখানে আসলে হচ্ছে 4টা গ্রাফ দিছি। এই 4টা গ্রাফ থেকে আসলে হচ্ছে কে ফাংশন হবে বা কে হবে না, এটা আমরা আসলে হচ্ছে বুঝে যাব, খুব সহজেই বুঝে যাব। হ্যাঁ, আমাদের একটুও বেগ পেতে হবে না। আমরা কি বললাম যে ফাংশন হওয়ার শর্তটা কি, ফাংশন গ্রাফ থেকে ফাংশন একটা ইনপুটের জন্য আউটপুট একটাই থাকবে, সেটার জন্য আমরা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট করছি, ভার্টিক্যাল লাইন টেস্ট করছি। আর একক হবে না, এর জন্য আমরা আসলে হচ্ছে পিএলটি ইউজ করব। পিএলটি, প্যারালাল লাইন টেস্ট, সবই হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালাল লাইন টেস্ট। আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, মানে এক্স অক্ষের উপর লম্ব টানবো, আর একক দেখার জন্য আমি কি এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো। এক্স অক্ষের উপর সমান্তরাল রেখা টেনে সেটা যদি একাধিক বিন্দুতে ছেদ করে, আমরা এক্স অক্ষের উপর এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো, সেটা যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা একক হবে না। এখন মনে হতে পারে যে আমরা হচ্ছে তাহলে এই জায়গাতে একটা রেখা টানছি, এই রেখাটা আসলে কি, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ও দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা ও এইটা একটা, আরেকটা এইটা একটা, তার মানে এইটা আসলে কি একক হবে না। কিন্তু এখানে যাওয়ার আগে দেখতে হবে যে এটা কি ফাংশন কিনা। এটা তো ফাংশনই না, কারণ কি আমরা যদি হচ্ছে এই দিক বরাবর লম্ব টানি, এই দিক বরাবর লম্ব টানি, এটাও তো আসলে হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এইটা তো ফাংশনই না। যে ফাংশন না তার এককের আসার আমাদের কোনো দরকার নেই। তার মানে ও প্রথমত ফাংশনই নয়, ও ফাংশন না। যে ফাংশন না তার একক হবে কি হবে না সেটা নিয়ে আমাদের চিন্তা করে কোনো লাভ নাই, যদি এটা এককও হচ্ছে না, বাট এটা ফাংশনই না। যে ফাংশন না তার একক আসবে কোথা থেকে, কারণ ফাংশনই তো দুই প্রকার। ওকে, সো এটা বাদ। এখন এখানে আসি, এটার বেলায় কি বলছি যে এক্স অক্ষের সমান্তরালে আমরা কি একটা রেখা টান দিব। সেই সমান্তরালে আমি হচ্ছে যদি রেখা টান দিই, দেখো এ আসলে হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। যদি সে দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে এইটা একক হবে না, একক নয়, এটা আসলে কি একক হবে না। এখন যদি এখানে টান দিই আবার সেম, এখানেও আসলে হচ্ছে কি দুইটা বিন্দুতে ছেদ করছে, তার মানে কি এটা আসলে কি একক না, এটা ফাংশন না, আমি বুঝেছি একক না, একক নয়। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে এখানে দেখি,
এখানে এই যে আরো দুইটা দিলাম। সো সমান্তরালের রেখা টান দিতে হবে। সো সমান্তরালের রেখা টান দিছি, এটা আসলে একটা বিন্দুতেই ছেদ করছে, হ্যাঁ, আবার এটা আসলে একটা, তাহলে এইটা কি 1 1, তার মানে এইটা আসলে হচ্ছে 1 1। তার মানে যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা কি এক এক হবে, একাধিক বিন্দুতে ছেদ করলে এক এক হবে না। তার জন্য কি মনে রাখবো, পিএলটি মানে প্যারালাল লাইন টেস্ট। তার মানে এক্স অক্ষের সমান্তরালে আমরা একটা রেখা টানবো, সেটা যদি এক মানে দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না, যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলেই কেবলমাত্র, সরি ফাংশন বলতেছি, আমি আবার বলতেছি, আমরা এক্স অক্ষের সমান্তরালে একটা লাইন টান দিব, সেটা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা হবে এক এক ফাংশন, যদি একের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে সেটা এক এক হবে না। আর ফাংশনের বেলায় কি, এক্স অক্ষের উপর লম্ব টানবো, সেটা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন, একাধিক বিন্দুতে ছেদ করলে সেটা আসলে ফাংশন হবে না। তো আশা করি আমরা গ্রাফ থেকে কোনটা এক এক ফাংশন আর কোনটা এক এক ফাংশন না সেটা আসলে হচ্ছে বুঝে গেছি যে কিভাবে বের করতে হয়। ওকে, তো এরপরে আমরা একটু বিপরীত ফাংশনটা নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা দিয়ে আসলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব। যে বিপরীত ফাংশনটা কি, হ্যাঁ, এখন বিপরীত ফাংশন তো বোঝাই যাচ্ছে যে আমরা এর আগে হচ্ছে এই যে যেমন আমরা একটা ফাংশনকে কল করেছিলাম যে এফ সাচ দ্যাট এ টু বি, বা এফ হচ্ছে কি, এফ একটা ফাংশন, এ থেকে বি এর দিকে এফ হচ্ছে একটা ফাংশন। তো এর বিপরীত ফাংশনটা কি হবে, তো এটা ছিল আসলে হচ্ছে ডোমেন আর এটা ছিল হচ্ছে তার কোডোমেন। বিপরীত ফাংশনকে আমরা এফ ইনভার্স দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। তো বিপরীত ফাংশনের কি হবে, এই ডোমেনটা চলে আসবে এখানে, সরি কোডোমেনটা চলে আসবে ডোমেনের জায়গায়, আর ডোমেনটা চলে যাবে আসলে কোডোমেনে। তো এফ ইনভার্সটাকে আমরা এভাবে লিখি, এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ, এভাবে আমরা প্রকাশ করি। এখন আমরা এই জায়গাতে দুইটা সিনারিও দেখতেছি, যেটা আমরা বললাম যে একটু আগে, আমরা হচ্ছে ডোমেন আর হচ্ছে কোডোমেনের মধ্যে যে আসলে ইন্টারচেঞ্জটা, যেমন এ একটা ফাংশন আমরা নিলাম, যে এখানে একটা ইনপুটের জন্য 1 এর জন্য আউটপুট এ, 3 এর জন্য আউটপুট এ, 5 এর জন্য আউটপুট বি। সো এটা একটা ফাংশন, একাধিক ইনপুটের জন্য এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট একটা, এটা একটা ফাংশন, নো ডাউট। এটা এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কি কোডোমেন, এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কি কোডোমেন। তো এই ফাংশনটাকে এফ সাচ দ্যাট এ টু বি, এটাকে আমি যদি ইনভার্স করি, এটাকে যদি আমি ইনভার্স করি তখন কি হয়ে যাবে, এই কোডোমেনটা চলে আসবে ডোমেনে, ডোমেনটা চলে যাবে কোডোমেনে। সো এরকম বিটা আগে আসছে, এটা পরে গেছে, তো এটা কি হবে, এফ ইনভার্স বি টু এ, এটা একটা। ঠিক একইভাবে এখানেও হচ্ছে সেম সিনারিওটা আমি হচ্ছে আরেকটা এক্সাম্পলের জন্য সাজাইছি, যে এখানে এ টু বি আর এখানে বি টু এ। এখন আমার কথা হচ্ছে যে কোনটা, এখানে তো আমি ইনভার্স করছি, এখানেও আমি ইনভার্স করছি, এখন ইনভার্স করলেই কি হয়ে যাবে, ইনভার্স করলেই কি সেটা ফাংশন হবে, এই জিনিসটা আমি একটু খেয়াল করি। যে এখানে নো ডাউট যে এটা একটা ফাংশন, এটা নো ডাউট এটা একটা ফাংশন, কিন্তু এইটাকে যখন আমি ইনভার্স করছি, যখন আমি কি ইনভার্স করছি, দেখি আমরা একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা পাচ্ছি, দুইটা। কিন্তু কন্ডিশন কি এটা বলে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট একটা হইতে হবে, কিন্তু একটা ইনপুটের জন্য আউটপুট কয়টা পাচ্ছি, দুইটা। তার মানে এই ফাংশনটাকে আমি যদি ইনভার্স করি তখন আর এটা ফাংশন থাকে না। এটা কি আর ফাংশন আছে, এটা কিন্তু আর ফাংশন নাই, ফাংশন না, এখানে ছিল। তার মানে আমি এই ফাংশনটাকে কি করতে পারবো না, ইনভার্স করতে পারবো না। তার মানে এটার ইনভার্স এটা হয় নাই, এটা বাদ। আমি যদি এই দিকে একটু খেয়াল করি, যে এই ফাংশনে একটা ইনপুটের জন্য আউটপুট একটা, এটার জন্য আউটপুট একটা, এটার জন্য আউটপুট, এটা যখন আমি ইনভার্স করছি তখন এই যে সেম ইনপুটের জন্য আউটপুট একটা, ইনপুটের জন্য আউটপুট একটা, ইনপুটের জন্য আউটপুট একটা, এটাই বেশি। তার মানে এটাও যেমন ফাংশন, এটাও তো ফাংশনের শর্তগুলো তো মানছে, সো এটাও ফাংশন। তো এই ক্ষেত্রে কেবলমাত্র এটাকে আমরা ইনভার্স করতে পারবো। তার মানে ইনভার্স করার বেলায়, ইনভার্স করতে হলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে যেই ফাংশনটা, দেখো এই ফাংশনটা কি, এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু হচ্ছে এক এক, মানে এক এক প্লাস সার্বিক, এক এক প্লাস সার্বিক, তাই না? এই আমরা তো দেখলাম যে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট, এবং কোনো আউটপুট আসলে ফাঁকা নাই, ওয়াই ফাঁকা নাই। তার মানে কি, এটা এক এক প্লাস সার্বিক, শুধুমাত্র এক এক ও সার্বিক যেটা, সেই ফাংশনটাকেই হচ্ছে কি করা যায়, ইনভার্স করা যায়। শুধুমাত্র এক এক ও সার্বিক যারা, শুধুমাত্র আমরা সেই ফাংশনগুলোকে সার্বিক করতে পারবো। যেমন এইটা হচ্ছে বহু এক ফাংশন, এটাকে আমরা কিন্তু ইনভার্স করতে পারবো না, শুধুমাত্র এক এক ও সার্বিক যে ফাংশনগুলো আছে সেটাকেই হচ্ছে আমরা ইনভার্স করতে পারবো। এবং একটা মজার জিনিস হচ্ছে যে
এই একক ও সার্বিক, যেটা সার্বিক যে ফাংশন তার কোডোমেন আর রেঞ্জ আসলে সেম। যেমন এখানে হচ্ছে এই এবিসি, এটা একই সাথে হচ্ছে তার রেঞ্জ, আবার একই সাথে হচ্ছে তার কোডোমেন। এখন এই রেঞ্জটাকে আমরা যখন এটাকে ইনভার্স করছি, তখন দেখো এই রেঞ্জটা চলে আসছে আসলে হচ্ছে ডোমেইনে, এই রেঞ্জটা চলে আসছে হচ্ছে ডোমেইনে। তার মানে এইটাও আমরা মাথায় রাখবো যে মূল ফাংশন, এটা তো মূল ফাংশনের রেঞ্জ যেই কথা, ইনভার্স ফাংশনের ডোমেইন একই কথা। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইনভার্স ফাংশনের ডোমেইন যেই কথা, মূল ফাংশনের রেঞ্জ একই কথা। এবং এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা অনেকগুলো ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই আমরা রাখলাম। আশা করি ফাংশনের যাবতীয় থিওরি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।